করবে তাদের আমি জয়েন করিয়ে নেব। জাস্ট অ্যাকচুয়ালি আমার এই পার্টটা কভার করতে অনেকটা টাইম লাগার কথা, যেহেতু আমরা ক্লাসগুলো পাচ্ছিলাম না, সেই জন্যই এই স্পেশাল ক্লাস নেওয়ার কথা আজকে। যদিও তোমাদের একটা ভালো ছুটির দিন, সেই দিনটাকেও নষ্ট করে ফেললাম আর কি আমরা খানিকটা। যাই হোক, আমি খুব বেশিক্ষণ ক্লাসটা হয়তো নেব না, মানে কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সিলেবাসটাকে তো কভার করতে হবে। আমি যে নোটসটা তোমাদের দিয়েছি সেই নোটসটাকে একটু বুঝিয়ে না দিলে তোমাদের হয়তো পড়তে গিয়ে কিছুটা ইস্যু হতে পারে, এবং সেই ক্ষেত্রে যা অসুবিধা হবে সেগুলো তোমরা আমাকে ডিরেক্টলিও জিজ্ঞাসা করতে পারো, আর আদারওয়াইজ যে কোনো সময়ই ডিসকাস করা যেতে পারে। কিন্তু শিডিউল ক্লাস আমরা ঠিকঠাক সেই অর্থে পাচ্ছি না। যাই হোক, আজকে আমি জাস্ট খালি স্টার্ট করি এই পার্টটা। আমি যেটুকু আগের দিন করিয়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের। সেটা দেওয়ার পর আমি সেখান থেকে গেছিলাম, দুটো স্ট্যাটিস্টিক্স আমরা পড়েছিলাম, যে পার্টিকেলগুলোকে যারা ইনডিস্টিংগুইশেবল কিন্তু আইডেন্টিক্যাল, তাদেরকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব বিভিন্ন ওয়েতে, আর সেখানে যদি কিছু আমরা কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করি তাহলেই বা কি অসুবিধে হতে পারে বা কি সুবিধে হতে পারে, সেই ওয়াইজ আমরা স্ট্যাটিস্টিক্যালি ওটাকে দুটো পার্টে ডিভাইড করেছিলাম। একটা আইডিয়া ছিল বোস-আইনস্টাইনের, আর একটা আইডিয়া ছিল ফেরমিডির। এই দুটো আইডিয়ার উপর বেশ করে আমরা দুটো ডিস্ট্রিবিউশন ফাংশন পেয়েছিলাম। সেই ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোর অ্যাপ্লিকেশনটা আজকে আমরা খানিকটা দেখব, যে আলটিমেটলি সেগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে সেগুলো অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, শুনতে পাচ্ছ তো সবাই? কোনো ইস্যু হচ্ছে সাউন্ডের? না, আশা করি না। কেউ একজন রিপ্লাই দাও, অ্যাট লিস্ট আমি বুঝতে পারবো না। শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। এবার দেখা যাচ্ছে কিনা সেটাও আমায় একটুখানি বলো। I'm just presenting my screen. Okay. So presenting entire screen. Sure. উইন্ডোটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। আমি জাস্ট খালি তোমাদের ওই যে নোটসটা প্রোভাইড করেছিলাম, মানে ইয়েতে দিয়েছিলাম, সেটাকে আমি আপাতত ডিসকাস করব। তার কারণ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কোনো প্রেজেন্টেশন রেডি নেই। সেই প্রেজেন্টেশন ওয়াইজ তোমাদের আমি নেক্সট ক্লাস থেকে হয়তো করাতে পারবো, কিন্তু ফর দ্য ভেরি ডে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমার যে ক্লাস নোটটা তোমাদের দিয়েছিলাম সেটাকে একটু জাস্ট ফলো করো, আর ওটাকেই আমি জাস্ট খালি আরেকটু ডিসকাস করে দিই। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা জাস্ট দুটো একটা অ্যাপ্লিকেশন দেখব, আর কিছু নিউমেরিক্যালস এর রিলেটেড দেওয়াই আছে অলরেডি, সেগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করবে ইন ইওর ওন ওয়ে। তা না হলে কিন্তু মুশকিল হবে, মানে নিজেরা প্র্যাকটিসটা না করলে মুশকিলে পড়বে। যাই হোক, সুবিধে অসুবিধাগুলো বুঝতে পারবে না, আর যেসব যে জায়গাগুলোই তোমার প্রবলেম হচ্ছে বুঝতে বা কিছু, সেই জায়গাটা তুমি ক্লিয়ার হতে পারবে না, যার জন্য পরবর্তী ডিসকাশনে একটু অসুবিধা হবে। যাই হোক, তো আলটিমেটলি আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন করার পর ফেরমি ফাংশন, মানে ফেরমি যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়েছিলাম সেটাকে একটা স্টেপ ফাংশন ওয়াইজ আমরা ডিফাইন করেছিলাম। স্টেপ ফাংশন কেন? এনার্জিটাকে, মানে সেই এক্সপ্রেশনটা ছিল আলটিমেটলি দিস ওয়ান, Fermi distribution function, that was 1 by exponential of beta into e minus ef, or mu. Mu is the potential, actually potential energy, chemical energy, or you may consider this as basically Fermi energy. In case of
ফেরমিয়নস +1। এটা ছিল ডিস্ট্রিবিউশন ফাংশনটা। এবার ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে যখন আমরা অ্যানালিসিস করছিলাম by considering beta is equals to 1 by kt, obviously k is Boltzmann constant and t is the temperature, তাহলে at t equals to 0 কেলভিনে যখন আমি স্টাডি করার চেষ্টা করছি, 0 কেলভিনে কেন আসলাম তার কারণ হচ্ছে গিয়ে একটাই, যে আমরা ধরে নিতে পারি যে 0 কেলভিনের স্টেটটা অ্যাকচুয়ালি একটা ইকুইলিব্রিয়াম স্টেট হতে পারে। আর সেই হিসেবে আমরা 0 কেলভিন থেকে স্টার্ট করলাম এবং সেই ইনস্ট্যান্টে বিটা ইজ ইকুয়ালস টু আলফা, এইভাবে আমরা করে আলটিমেটলি যেটা পেয়েছিলাম যে এটাকে স্টেপ ফাংশন হিসেবে আমি ডিফাইন করতে পারছিলাম যখন আমার এনার্জি ইটা গ্রেটার দেন কেমিক্যাল পোটেনশিয়াল অর ফেরমি এনার্জি। সেই ইনস্ট্যান্টে যেটা গ্রেটার দেন হলে 0 অফকোর্স, আর ওই ফাংশনটা হয়ে যাবে লেস দেন, মানে E is less than EF হলে সেই ইনস্ট্যান্টে এটা 1, এই জন্য এটাকে আমরা একটা স্টেপ ফাংশন বলছি। এখন এই পার্টটাতে আরেকটা পার্ট রয়েছে, দ্যাট ইজ বিটা। বিটা মিন্স 1 বাই কেটি। তাহলে টিটাকে তো এই ইনস্ট্যান্টে আমরা 0 হিসেবে কনসিডার করে মুভ করছি আর কি, কিন্তু এই টেম্পারেচারটার এফেক্টটা কোথায় আসতে পারে? মানে আমার তো নরমালি আমি সবসময় 0 কেলভিনে কাজ করব না, আমি যে কোনো এলিমেন্ট, যে কোনো পার্টিকেল বা যা কিছু নিয়ে স্টাডি করব তাদের একটা নর্মাল টেম্পারেচার আমি রুম টেম্পারেচারও ভাবতে পারি, বা যে কোনো টেম্পারেচারের সিচুয়েশনে আমি সেটাকে নিয়ে আসতে পারি, ভাবতে পারি। অ্যাকচুয়ালি সেই ইনস্ট্যান্টে টেম্পারেচারটা যদি আমি ইনক্রিজ করি তাহলে এই টেম্পারেচারটা কিন্তু এই পার্টটাতে কন্ট্রিবিউট করে না। কন্ট্রিবিউট করে কোন পার্টটাতে? বিটার পার্টটাতে, দ্যাট মিন্স 1 বাই কেটি। 1 বাই কেটি এই পার্টটাতে কন্ট্রিবিউশনটা রয়েছে। এবং দেখা যায় যে টিটাকে যদি তুমি বেশি করো, মানে অ্যাটলিস্ট আমি যদি খুব হাই এনার্জিতে, হাই টেম্পারেচারে নিয়ে যাই, মানে অ্যাটলিস্ট রুম টেম্পারেচার বা অ্যাবাভ রুম টেম্পারেচার সেসব জায়গায় নিয়ে যাই, তাহলে দেখা গেছে সেই ইনস্ট্যান্টে এই ফাংশনটা অ্যাকচুয়ালি লিনিয়ারলি ডিল করা যায়, লিনিয়ারলি ট্রিট করা যায়। মানে সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি একটা পার্ট রয়েছে, যেটাকে আমরা এখানে একটু রিয়েলাইজ করতে পারি। যে নরমালি t ইকুয়ালস টু 0 তে আমরা দেখেছিলাম এটা একটা স্টেপ ফাংশনের কাজ করে। আমি এখানে পয়েন্টারটা যেটা দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ পয়েন্টারটা মুভ করছে না? ওকে, জাস্ট আমি সিলেক্ট করলাম। এই পার্টটা হচ্ছে বেসিক্যালি কি না, at t equals to 0 কেলভিনে আমি ফেরমি ডিরাক ফাংশনটাকে স্টাডি করার চেষ্টা করছি, ডিস্ট্রিবিউশন ফাংশন। সেই ইনস্ট্যান্টে এটার ভ্যালু আসে 1, আর যখন আমার ফেরমি এনার্জি থেকে আমি বেশি এনার্জিতে যাব তখন ফাংশনটা হয়ে যায় 0, তাই না? তাহলে এখন এই ইনস্ট্যান্টে আমরা দেখতে পাচ্ছি যে t ইকুয়ালস টু 0 তে যে এনার্জি স্টেটটা বিলং করছে সেটা হচ্ছে কি মেইনলি ফেরমি এনার্জি, আমরা এটাই বলে থাকি, এবং এইভাবে আমরা ফেরমি এনার্জি ডেফিনেশনও দিয়ে থাকি। তাহলে at Fermi energy means at E equals to EF যদি আমি এখানে বসিয়ে দিই, if this E is equals to EF or mu, if E is equals to mu or mu equals to EF, that means E equals to EF যদি হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ও 0 means এটা হয়ে যাবে হাফ, ফেরমি ডিরাক ফাংশনটা হয়ে যাবে বেসিক্যালি হাফ, তাই না? দ্যাট মিন্স কি বোঝা যাচ্ছে এখান থেকে? এই ফাংশনটা সেই ইনস্ট্যান্টে হাফ বোঝা যাচ্ছে, মিন্স এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম পসিবল এনার্জি স্টেট। এর উপরে বা নিচে, এর নিচে থাকতে পারবো কিন্তু এর উপরে আমরা যেতে পারবো না, মানে হাফ স্টেট পুরো ফিল হয়ে যাবে। নাও এই ইনস্ট্যান্টে আমি টেম্পারেচারটাকে যদি ইনক্রিজ করি তাহলে দেখা যাচ্ছে যে পার্টটা দেখা যায় যে স্টেট ফাংশনটার উপর নরমালি এখানে যে বিটাটা ছিল, এই বিটাটা এই পার্টটাকে, এই ফাংশনটাকে এবার ডমিনেট করতে শুরু করে। তাহলে বিটাটাতে রয়েছে গিয়ে টেম্পারেচার, তাহলে রুম টেম্পারেচার বা আদার্স কোনো টেম্পারেচারে যখন তুমি যাবে তখন ডিস্ট্রিবিউশন ফাংশনটা খানিকটা এরকম ভাবে বেন্ড হয়ে যাবে, মানে এরকম ডিস্ট্রিবিউশন হয়। এখন এই ইনস্ট্যান্টে একটা পার্ট রয়েছে, আমি এখানে দেখিয়েছি জাস্ট একদম মিনিমাম থেকে, মানে 0 স্টেপ থেকে ম্যাক্সিমাম স্টেট, মানে 1 আর 0 এই স্টেপ ফাংশনের কথা যদি আমরা ভাবতে চাই তাহলে মাঝখানে একটা রিজিয়ন রয়েছে, এনার্জি রিজিয়ন। এই এনার্জি রিজিয়নটা বেসিক্যালি কাদের এনার্জি রিজিয়ন? এটা হচ্ছে কি যেসব ইলেকট্রন গুলো ওখানে আমরা কনসিডার করেছি বা ফেরমি ইলেকট্রন আমরা যাদেরকে ভাবছি, সেই ফেরমি ইলেকট্রন গুলো রুম টেম্পারেচারে কোন এনার্জি স্টেটটাতে বিলং করছে,
সেটার এফেক্টটা আমরা এই কেভিটি থেকে পেয়ে যাই। মানে এখানে যে ওয়াইডনেস, এই ওয়াইডনেসটা মেজার করলেই এখানে যে এনার্জি স্টেটটা পাচ্ছি, সেই এনার্জি স্টেটে আমরা বলতে পারবো ওই ইলেকট্রনগুলো থার্মালি এক্সাইটেড হয়ে রয়েছে, রাইট? এবার দেখা যাক তাহলে ফাইনাইট টেম্পারেচার আমি যেটা বললাম, fermions shift to higher energies. However, the width of this region is of the order of kVt. এই কোন উইথের মধ্যে এরা থাকবে এনার্জি রিজিয়নের মধ্যে, সেটা কিন্তু এই কেভিটি দিয়ে ডিল করা যায় বা ক্যালকুলেট করা যেতে পারে। ওকে, এখন এই পার্টটা থেকে আমরা যেটুকু আইডিয়া করতে পারি, থার্মাল রিসাপ্লিং হবে ইলেকট্রনগুলোর, মানে কখন, যখন আমি টেম্পারেচারটা ইনক্রিজ করব। আদারওয়াইজ যখন আমি লো টেম্পারেচারে থাকবো, দ্যাট মিন্স 0 কেলভিনে থাকবো, সেই ইনস্ট্যান্টে ইলেকট্রনগুলো যে এনার্জি স্টেটের মধ্যে থাকবে, তারা সবকটাই থাকবে ফেরমি এনার্জির নিচে বা ফেরমি এনার্জির মধ্যে। মানে ফেরমি এনার্জি থেকে 0 এনার্জি স্টেটের মধ্যে ইলেকট্রনগুলো বিলং করবে অ্যাট 0 কেলভিন টেম্পারেচার। এই টেম্পারেচারটাকে এই হাইয়েস্ট পসিবল এনার্জি স্টেট at T equals to 0 Kelvin is considered as the Fermi energy. এরপর থেকে আমি যদি টেম্পারেচারটা ইনক্রিজ করতে থাকি, তাহলে তারা কি করতে চাইবে? অবভিয়াসলি তারা ফেরমি এনার্জি স্টেট থেকে এরপর অন্য হায়ার এনার্জি স্টেটে ওরা যেতে চাইবে। আর হায়ার এনার্জি স্টেটে যাওয়া মানে আমরা যদি এইভাবে ভাবি যে আমরা অলরেডি খানিকটা ব্যান্ড স্ট্রাকচার সম্পর্কে পরিচিত সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এগুলো নরমালি মেটালের ক্ষেত্রে আমি যদি ভাবি মেটালের ক্ষেত্রে, তাহলে আমরা বলবো বেসিক্যালি ফেরমি এনার্জি ইজ নাথিং বাট দ্য ওয়ার্ক ফাংশন, এই হিসেবেও আমরা ট্রিট করতে পারি। মানে কোনো একটা ইলেকট্রনের ওয়ার্ক ফাংশন হিসেবে আমরা এটাকে ভেবে থাকতে পারি। এরপর ওই মেটালটাকে যদি তুমি এক্সাইট করো, তাহলে কি হবে? যে টেম্পারেচারে তুমি এক্সাইট করছো, ইলেকট্রনগুলো তখন ফেরমি এনার্জি স্টেট থেকে বেরিয়ে আসতে চাইবে, এবং আসলেই কি হবে? অ্যাজ ইফ তারা ওয়ার্ক ফাংশনটাকে ওভারকাম করতে পারলেই কি হবে? ওরা আমরা বলে থাকি নরমালি যে ওরা কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, মানে সবই কন্ডাক্টিং ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন লাইক হয়ে যাবে। ওকে, even at room temperature the product of kVt is quite a small. এই কথাটা very important, মানে kVt যদি আমি ক্যালকুলেট করে থাকি at room temperature, T is equals to 300 Kelvin, আর এই kV এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.83 into something। যদি সেই প্রোডাক্টটা করো, তাহলে এটা কিন্তু খুব বেশি এনার্জি আসে না, ঠিক আছে? এটা খুব কোয়াইট আ স্মল এনার্জি, বাট স্টিল এখানের মেজর পোর্শন অফ ইলেকট্রন, মানে যারা যে ইলেকট্রন গুলো রয়েছে, তারা কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং এরা ফেরমি এনার্জি থেকে একটু হায়ার এনার্জি স্টেটে আসার চেষ্টা করে। কিন্তু যদি আমি ভাবতে চাই যে ফেরমি এনার্জি থেকে আমি আরো হায়ার এনার্জি স্টেটে নিয়ে আসতে চাইছি, মানে ধরো কোনো একটা ইলেকট্রনকে আমি কি করতে চাইছি না, আমরা যদি কেভিটি বাই কিউ করে থাকি, কেভিটি বাই কিউ এট রুম টেম্পারেচারে, সেটা হয়ে যায় কত জানো? মানে 26 মিলি ইলেকট্রোভোল্ট। 26 মিলি ইলেকট্রোভোল্ট, মানে আমি যে পরিমাণ এনার্জিটা পেলাম, সেটাকে আমি যদি পোটেনশিয়ালে কনভার্ট করি, মানে আমাকে তো ইলেকট্রনটাকে এক্সাইট করে বের করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমাকে একটা পোটেনশিয়াল ওখানে অ্যাপ্লাই করতে হবে একটা মেটালের মধ্যে। সেই পোটেনশিয়ালটাকে অ্যাপ্লাই করতে গেলে যে পোটেনশিয়ালটা আমার লাগে, মানে এট রুম টেম্পারেচার বলছি, একটা ইলেকট্রনকে আমি কোনো একটা মেটাল থেকে বের করতে চাইছি, আর সেই ইনস্ট্যান্টে যে এনার্জিটা লাগে, দ্যাট মিন্স তোমাকে ওভারকাম করতে হবে শুধুমাত্র ফেরমি এনার্জি স্টেটটাকে। তাহলে এই ফেরমি এনার্জিটা হয়ে যায় নিয়ার অ্যাবাউট 26 মিলি ইলেকট্রোভোল্ট। এটা মনে রেখো, রাইট? যাই হোক, তো আলটিমেটলি ফেরমি ডিস্ট্রিবিউশন থেকে আমরা এটুকুই রিয়েলাইজ করতে পারলাম যে ইলেকট্রন যেগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বা মুভেবল মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন হিসেবে ভেবে থাকি, তারা কিন্তু বেসিক্যালি ফ্রি নয়। তারা যখন 0 এনার্জি স্টেটে থাকবে, তখন তারা
অ্যাকচুয়ালি ফেরমি এনার্জি স্টেটে বিলং করে, আর জিরো স্টেটের ওদের কখনোই ফেরমি এনার্জির উপরের এনার্জি স্টেটে ওরা যেতে পারবে না এট জিরো কেলভিন। এই স্টেটটাকে আমরা বলছি ফেরমি এনার্জি স্টেট। নেক্সট আমরা এই ফেরমি এনার্জি স্টেটগুলো আমরা ক্যালকুলেট করবো এরপর, কিন্তু এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে সাথে আমরা বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশনও দেখেছিলাম। বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা এর আগে ডিরাইভ করেছি এর আগের দিন। তো বোস-আইনস্টাইনের যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা সেটা বেসিক্যালি ভ্যালিড ফর ডিস্টিংগুইশেবল ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল, তাই না, যাদেরকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না, ইনডিস্টিংগুইশেবল আইডেন্টিক্যাল পার্টিকেল, কিন্তু তাদের মধ্যে কি রয়েছে, তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট রয়েছে। সেই কনস্ট্যান্টটা কি না, এরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানবে না, এদের হচ্ছে গিয়ে স্পিনটা ইন্টিগ্রাল স্পিন, মাল্টিপল ইন্টিগ্রাল স্পিন, তাই না। তো এই ইন্টিগ্রাল স্পিন হওয়ার জন্য কি অসুবিধে বা সুবিধে সেটা আমরা আগের দিন একটু ডিসকাস করেছিলাম, যে যখনই আমরা হাফ স্পিনে যাব তখনই দেখা যাবে সেখানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ভ্যালিড, আর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে বলাই হচ্ছে যে no two electron or no two particle can attain at a time at the same energy level. They cannot belong at same energy level, right? So বোসের ক্ষেত্রে আমরা কি ভাবলাম না, বোসের ক্ষেত্রে আমরা ভাবলাম যে পার্টিকেল গুলো রয়েছে সেগুলো ডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল, কিন্তু তারা আইডেন্টিক্যাল, কিন্তু তাদের মধ্যে এই একটা কন্ডিশন রয়েছে যেটা হচ্ছে কি ইন্টিগ্রাল স্পিন। এবার এখান থেকে আমরা বোসনসকে আইডেন্টিফাই করেছিলাম, এবং বোসন কোনগুলোকে বলা হচ্ছিল, নরমালি বোসন হচ্ছে ফোটনকে আমরা বোসন বলেছিলাম। তো ফোটনকে যদি আমরা বোসন বলে থাকি, এখন ফোটন হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে আমরা একে ট্রিট করতে পারি। ফোটনকে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের কথাও আবার এখানে নিয়ে আসতে পারবো, কারণ ব্ল্যাক বডি রেডিয়েশনে আমরা দেখেছিলাম যে আমাদের যে এমিশন গুলো হয় সেগুলো সবই ইলেকট্রোম্যাগনেটিক, কিন্তু সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোর একটা সার্টেন রেঞ্জ আছে, সেই রেঞ্জটা আমরা ইনফ্রারেডে নিয়ে গেছিলাম। ইনফ্রারেড গুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করছিলাম। ইনফ্রারেড ওয়েভ গুলো যদি তুমি আগের গুলোকে একটু ফলো আপ করো বা খেয়াল করো আমাদের আগের ক্লাসগুলো, তাহলে সেখানে আমরা এটা ইজিলি বুঝতে পারবো যে রেডিয়েশন গুলো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেগুলোকে যদি আমরা ফোটন হিসেবে কনসিডার করি সামহাউ, মানে তাহলে আমরা তো ফোটনটাকে বোসন বলছি, তাহলে বোসন অবভিয়াসলি বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশনটাকে ফলো করবে, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটাকে ফলো করবে। বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটাকে ফলো করলে আমরা রেডিয়েশনকেও একই রকম ভাবে, মানে বিশেষত প্ল্যাঙ্কসের যে আইডিয়াটা ছিল সেই রেডিয়েশনের, যেটা আলটিমেটলি আমাদের থিওরিটিক্যাল রেজাল্টকে বা ডাটাকে, সরি এক্সপেরিমেন্টাল ডাটাকে পুরোপুরি প্রুভ করছিল, মানে পুরোপুরি সাপোর্ট করছিল, সেই প্ল্যাঙ্কসের আইডিয়াটাকে, মানে প্ল্যাঙ্কসের রেডিয়েশন লটাকে আমরা কোনোভাবে বোস-আইনস্টাইনের স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যানালিসিস করতে পারি কিনা। তাই বোসেস ডেরিভেশনস অফ প্ল্যাঙ্কস ল দেখা যাক, বোস-আইনস্টাইন মানে বোসের এই আইডিয়া থেকে আমরা কিভাবে প্ল্যাঙ্কের ডেরিভেশনসটাই আসতে পারি। এটা তোমাদের অলরেডি আমি দিয়েছি, জাস্ট একটুখানি পড়ার চেষ্টা করো। এই ইনস্ট্যান্ট আমরা যেটা অ্যাজিউম করে নেব সেটা হচ্ছে গিয়ে কি না, all those electromagnetic radiation, those are enclosed in a cavity of volume V at certain temperature T. আমরা একটা সার্টেন ভলিউমে কিছু রেডিয়েশন আছে, যেরকম ভাবে আমরা ব্ল্যাক বডির ক্ষেত্রে ভাবছিলাম সেটা একটা সার্টেন টেম্পারেচারে রয়েছে। এবং কোয়ান্টাম মেকানিক্যাল রেডিয়েশন এই ক্যাভিটিকে যেটাকে আমরা কনসিডার করছি, সেখানে অ্যাজ ইফ আমরা ভাবতেই পারি যে কালেকশন অফ ফোটনস আর দেয়ার, photons of same frequencies, and those photons are indistinguishable, right? Photon তো obviously indistinguishable, তাহলে আমরা একে ফেলতেই পারি, এটা indistinguishable particle, আর এরা আইডেন্টিক্যাল পার্টিকেল obviously, তাহলে এদেরকে আমরা বোস-আইনস্টাইনে obviously বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যানালিসিস করতেই পারবো। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তুটা কি না, কিন্তুটা হচ্ছে গিয়ে আমরা যখন বোস-আইনস্টাইনের ডিস্ট্রিবিউশন ফাংশনটার কথা ভাবছিলাম, সেখানে আমরা পার্টিকেল গুলোকে বিভিন্ন স্পিন বা বিভিন্ন
কোয়ান্টাম স্টেটে আমরা ওগুলোকে ডিস্ট্রিবিউট করছিলাম বাই কনসিডারিং হাফ স্পিন ইন্টিগ্রাল স্পিন বলে। মানে সেখানে কোনো সেই অর্থে রেস্ট্রিকশন ছিল না, দুটো কেন যে কটা পার্টিকলি সেম এনার্জি স্টেটকে অ্যাভেল করতে পারে। তাই এই ইনস্ট্যান্টে এন এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, এন এর উপর কোনো রেস্ট্রিকশন নেই। এন ইজ দ্য নাম্বার অফ particles or number of photons or number of indistinguishable particles or elements যেগুলোকে নিয়ে আমরা অ্যানালিসিস করা শুরু করব। তাহলে এই ইনস্ট্যান্টে এন এর খুব একটা এফেক্ট নেই বলে আমরা কি করতে পারি, যখন আমরা ফাংশনটাকে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে অ্যানালিসিস করতে চাইছিলাম সেই ইনস্ট্যান্টে আমরা একটা আলফা কনসিডার করেছিলাম, যেটা রিলেটেড উইথ কার, আলফার সাথে কে রিলেশন ছিল কার না পার্টিকেল, নাম্বার অফ পার্টিকেলের। আর আরেকটা ছিল বিটা, বিটাটার কার সাথে কন্ট্রিবিউশন ছিল, বিটাটার কন্ট্রিবিউশন ছিল এনার্জির সাথে বেসিক্যালি, রাইট। আলফা বিটা দুটো আমার ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার আমরা ইউজ করেছিলাম, আলফা এন্ড বিটা। সেই আলফার মধ্যে আলফাটা রিলেটেড উইথ পার্টিকেল আর বিটাটা রিলেটেড উইথ এনার্জি, রাইট। এটাই ছিল আলটিমেট। তো আমাদের এই ইনস্ট্যান্টে যেহেতু নাম্বার অফ পার্টিকেলের সেই অর্থে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, তাই আমরা কি করতে পারি, আমরা এই ইনস্ট্যান্টে শুধুমাত্র এনার্জি রিলেটেড পার্ট নিয়ে কাজ করব, বিকজ অ্যাসেম্বলি অফ ফোটন ইজ সাবজেক্টেড টু অনলি ওয়ান কনস্ট্যান্ট and that is the u. U is the energy and that is equals to constant. So instant আমরা শুধুমাত্র বিটা মাল্টিপ্লায়ারটা নিয়ে কাজ করব। So alpha is equals to 0 then, and once alpha equals to 0 you will get a is equals to what, a is equals to e to the power minus alpha, এটা আমরা পেয়েছিলাম আমাদের ডেরিভেশনস এ, and that will be equals to 1. So hence Bose-Einstein distribution can be expressed as, Bose-Einstein ডিস্ট্রিবিউশনটাকে আমরা এখন তাহলে কিভাবে লিখতে পারি, আমাদের ফাংশনটা খেয়াল করে দেখো। n is the number of particle and g is the number of state, that means quantum state, and that will be equals to, that should equals to 1 by exponential of beta e minus mu minus 1, এরকম কিছু একটা ছিল। সো মাইনাস মিউটা বেসিক্যালি কন্ট্রিবিউশন ছিল কার, e to the power minus alpha। সো এই পার্টটা আমার এখানে নেই। সো 1 by exponential of beta h nu minus e minus 1। শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? এনিওয়ান? হ্যাঁ স্যার। ওকে, বোঝা যাচ্ছে তো? কোনো ইস্যু থাকলে আমাকে বা কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, এটা নিটাই। ওকে, সো এবার আমরা যেটা ভাবতে পারি, তাহলে নিউ একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জ, নিউ টু নিউ প্লাস ডেল্টা নিউ, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে আমরা যেভাবে ব্ল্যাক বডি রেডিয়েশনের ডেরিভেশনস গুলো করেছিলাম, এই স্টেটেও আমাকে একই রকম ভাবে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে যে কোয়ান্টাম স্টেট কতগুলো রয়েছে নিউ অ্যান্ড নিউ প্লাস ডেল্টা নিউ এই রিজিয়নের মধ্যে। সো ওয়্যার জি নিউ ডেল্টা নিউ, এই জি নিউ ডেল্টা নিউটা ডিনোট করছে কি না, ডিনোটস only the number of quantum states between frequency nu and nu plus delta. এবার এই পার্টটাকে আমাকে ডিরাইভ করতে হবে, জি নিউ ডেল্টা নিউটাকে বেসিক্যালি আমাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে আমরা ফাইন্ড আউটটা করব, মানে ক্যালকুলেশনটা করব? তাহলে আমি কি করলাম, ফার্স্ট অফ অল আমি ক্যালকুলেট করার জন্য কি নিলাম না, আমার অলরেডি একটা সার্টেন ভলিউম আমি কনসিডার করে নিয়েছি, সেই ভলিউমের মধ্যে বিভিন্ন রেডিয়েশন আছে আমি ধরে নিয়েছি। তাহলে এই যে রেডিয়েশন গুলো আছে এগুলোকে অ্যানালিসিস করতে গেলে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটা করি, ফার্স্ট অফ অল আমি এই আইডিয়াটা তোমাদের আগে বলেছিলাম যে একদিন বলবো, কিন্তু সেটা আর বলা হয়নি। সম্ভবত সিএম স্যার এই পার্টটা তোমাদের এনলাইট করবে একটু। আর সেটা হচ্ছে গিয়ে ওই ফেজ স্পেস সম্পর্কে কিছু তোমাদের ডিসকাশন হয়েছে এর আগে। ফেজ স্পেস, হ্যালো, ফেজ স্পেস নিয়ে কোনো ডিসকাশন হয়েছে এর আগে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা কি করলাম, ওই ভলিউমের মধ্যে যে সব এনার্জি স্টেট গুলো, এনার্জি গুলো রয়েছে আর কি, মানে যে রেডিয়েশন গুলো, তাদেরকে
আমরা পার্টিকেল হিসেবে ভাবার চেষ্টা করব, এইভাবে পার্টিকেল হিসেবে ভাববো যে তারা একটা যেন ওই মোমেন্টাম স্পেস, মানে মোমেন্টাম এন্ড পজিশন স্পেস মিন্স টাউ স্পেস, অর দ্যাট ইজ দ্য ফেজ স্পেস। একটা ফেজ স্পেসের একটা পয়েন্ট একটা স্টেটকে ডিফাইন করে, বা একটা এলিমেন্টকে ডিফাইন করে, বা একটা পার্টিকেলকে ডিফাইন করে ভাবতে পারো। তাহলে সেই জায়গাতে আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা একটা ভলিউম যদি ওখান থেকে ইউনিট ভলিউম কনসিডার করার চেষ্টা করি, and that volume could be defined by delta q into delta p, right? Delta p is the momentum, change in momentum or space, some amount of momentum, and delta q is the displacement, right? So displacement into momentum, এরকম ভাবে আমরা একটা টু ডাইমেনশনাল স্পেস পেতে পারি, কিন্তু সেটাকে 3D তে কনভার্ট করলে, মানে 6 ডাইমেনশনাল স্পেসটাকে 1 ইউনিটে কনভার্ট করলে একটা ইউনিটের যে ভলিউম পাবো, that will be equals to what? Delta q p into delta q d q, delta q into delta p, delta or delta x into delta px, whatever we do. Delta x into delta px, that is a point. You may consider that is a point. So এই পয়েন্টের একটা সার্টেন ভলিউম আছে, এই ভলিউমটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ডেল্টা কিউ, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড ইনটু ডেল্টা পি এক্স, ডেল্টা পি ওয়াই, ডেল্টা পি জেড, বিকজ ইট ইজ আ 6 ডাইমেনশনাল স্পেস। তাই একটা এলিমেন্টারি ভলিউমকে আমরা ডিফাইন করতে পারি ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড ইনটু ডেল্টা পি এক্স, ডেল্টা পি ওয়াই, ডেল্টা পি জেড। এই পুরো ভলিউমটা আসলে আমরা ডেল্টা কিউ পি এন্ড ডেল্টা কিউ কিউব হিসেবে ডিফাইন করতে পারি, যার প্রোডাক্টটা হয়ে যায় এইচ কিউব, বিকজ ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে দেখেছি যে ডেল্টা কিউব ইনটু ডেল্টা পি, দ্যাট মিন্স ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি এক্স, দ্যাট কুড বি আইডেন্টিক্যাল অর ইকুয়াল টু এইচ। এইচ ইজ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে ওই ভলিউমটাকে আমরা এইচ কিউব দিয়ে ডিফাইন করতে পারি, মানে একটা এইচ কিউব অ্যামাউন্টের ভলিউম আসলে ডিফাইন করছে একটা ফেজ স্পেসের পয়েন্ট বা একটা পার্টিকেলের ভলিউমকে। এরকম ভাবে আমরা অ্যানালিসিসটাতে এগোতে পারি। Let us first calculate the number of quantum state in the momentum range p and p plus delta p. সেটা আসলে কি? সেটা আসলে gp delta p, যেটা p আর p plus delta p এই রিজিয়নের মধ্যে আছে। Space occupied by a particle in a box of volume v, একটা ভলিউম v এর বক্স আছে, সেখানে যে স্পেসটুকু অকুপাই করবে কে? একটা পার্টিকেল। একটা পার্টিকেল বলতে আমরা কি বললাম এতক্ষণ পর্যন্ত? যে একটা পার্টিকেল মানে আমার কাছে কনসেপ্ট হবে ফেজ স্পেসে একটা পয়েন্ট, রাইট? এই ফেজ স্পেসের একটা পয়েন্টের ভলিউম কত? এইচ কিউব, বিকজ it can be distributed like this way, dx dy dz into dpx dpy dpz. তাহলে এটা আসলে একটা পার্টিকেলের ভলিউম। এবার ভি ভলিউমের মধ্যে আমার তাহলে যে পার্টিকেল গুলো থাকতে পারে হ্যাভিং মোমেন্টাম, মানে ভি ভলিউমে শুধু মোমেন্টাম থাকছে কত? ভি ইনটু ডেল্টা কিউ পি। ওকে, ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট আমরা যদি এই ডেল্টা কিউ পি এর কথা ভাবি, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট মানে 3 ডাইমেনশনাল স্পেসে আমি ডেল্টা পি টাকে ছড়িয়ে দিলাম, মানে পি টাকে কনসিডার করলাম একটা স্ফিয়ার লাইক। তাহলে সেই ইনস্ট্যান্টে আমরা ডেল্টা কিউ পি এটাকে ডিফাইন করতে পারি পি স্কয়ার ডেল্টা পি sin থিটা d থিটা ইনটু d ফাই এই হিসেবে, যেখানে sin থিটা d থিটা d ফাই, এই থিটা আর ফাই এর মধ্যে একটা কোরিলেশন আছে। থিটাটা ভ্যারি করবে কোথা থেকে কোথায়? না 0 টু 2 পাই, সরি 0 টু পাই বাই 2, আর ফাইটা ভ্যারি করবে কোথায়? 0 টু 2 পাই। এইভাবে আমরা যদি এই ডিস্ট্রিবিউশনটাকে করে থাকি, মানে এই ইন্টিগ্রেশনটাকে করে থাকি, তাহলে এই রেজাল্টটা দেয় 4 পাই বেসিক্যালি। only sin theta, the value of sin theta d theta d phi is equals to 4 pi, you may consider. If each cell has volume h cube, প্রত্যেকটা সেলের ভলিউম হচ্ছে h cube, then we get the number of occupied space, that means the momentum, those are in the range of momentum p and p plus delta p.
that energy state can be defined like this way. These are the state, right? Quantum state. And we'll get what? This one, Gp delta P, that will be equals to 4 pi, 4 pi টা আসলো এখান থেকে into P square delta P এখান থেকে, and V by H cube. V is the total volume and H cube is what? H cube is the volume of one phase space or one element. আমরা ভাবতে পারি। So 4 pi P square delta P by H cube into V define as actually the state, right? State টাকে আমি যখন পেলাম, এটাকে আর একটু কনভার্ট করে নেব। কেন না, আমি মোমেন্টাম পেয়েছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি দরকার পুরোটাকে in terms of nu, because we know n nu is equals to g nu delta nu by exp beta h nu minus 1, এই ফাংশন, distribution function, Bose-Einstein distribution function wise. So from de Broglie's relation we have P equals to h by lambda, that means h nu by c. এটাকে যদি আমি P square delta P calculate করি, then we'll have h by c whole cube nu square delta nu. Substituting this result, this value in above equation, that means this equation, এই ইকুয়েশনটাতে আমি যদি P square delta P substitute করি, তাহলে finally we'll have 4 pi V c cube nu square delta nu. দেখো আমরা এটাকে নিউ এ কনভার্ট করতে পেরেছি, যেটা আমাদের আলটিমেট উদ্দেশ্য ছিল। কারণ আমি Bose-Einstein স্ট্যাটিস্টিক্সটাকে অ্যাপ্লাই করতে চাইছি আমার রেডিয়েশন, মানে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনের পার্টিকেল গুলো আসলে কি? পার্টিকেল গুলো হচ্ছে গিয়ে ফোটন হিসেবে ভাবতে পারি। বেসিক্যালি তারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাদেরকে আমরা ফোটন হিসেবে যদি ট্রিট করি, তাহলে সেই ফোটন গুলোর এক একটা মোমেন্টাম স্পেসে বা এক একটা আমরা বলতে পারবো কি টাউ স্পেসে ওরা আসলে এক একটা পার্টিকেলকে ডিনোট করবে। তাহলে সেই পার্টিকেলকে যদি ডিনোট করে, তাহলে সেই পার্টিকেল গুলো যে কোয়ান্টাম স্টেট গুলোকে ফলো করতে পারে বা অকুপাই করতে পারে, সেই কোয়ান্টাম স্টেটটাকে আমরা ডিফাইন করে ফেললাম, দ্যাট ইজ জি নিউ ডেল্টা নিউ, দ্যাট উইল বি ইকুয়ালস টু দিস ওয়ান 4 pi v by c cube into nu square delta nu. ভেরি সিম্পল, মানে আমরা কিছুই করিনি। আলটিমেট আমাদের যে এক্সপ্রেশনটা ছিল, সেই এক্সপ্রেশনে p square delta p এটাকে ইন টার্মস অফ h nu by c তে আমি রিপ্লেস করলাম। করার পর আমি যে এক্সপ্রেশনটা পেলাম, সেটা কিন্তু নিউ এর টার্মে পেয়ে গেছি। Since photons can have two type of polarization, কেন? ফোটনের দুটো ধরনের পোলারাইজেশন হয়ে থাকে, তাই তো? মানে ফোটন বলতে আমি কেন বলতে চাইছি এখানে, ফোটন বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইউ মে কনসিডার দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোর ক্ষেত্রে এরা আসলে কি ধরনের ওয়েভ? না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানেই হচ্ছে গিয়ে এরা লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ হলে কি হবে এদের? সরি, এটা ট্রান্সভার্সিয়াল ওয়েভ। এই ট্রান্সভার্সিয়াল ওয়েভের ক্ষেত্রে এদের কি হবে? দুটো পোলারাইজেশন সম্ভব। তাহলে সেই ইনস্ট্যান্টে আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন উইল হ্যাভ হোয়াট? 8 pi v by c cube into nu square delta। বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারো। যদি বলো আমি একটু আস্তে বলি, তাহলে আস্তে বলতেও রাজি আছি, নাকি আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি? ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? এনিওয়ান? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বোঝাও যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? না বুঝতে পারলে বোঝা যাচ্ছে। ওকে, তাহলে দেখা যাক এবার আমরা আলটিমেটলি আমার উদ্দেশ্যটা কি? আমাকে নাম্বার অফ পার্টিকেল ইন ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন্ড নিউ প্লাস ডেল্টা নিউ এটা বের করতে হবে। নাম্বার অফ পার্টিকেল ইন ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন্ড নিউ প্লাস ডেল্টা নিউ, যেটা আমার উদ্দেশ্য ছিল, এবং সেই জন্যই আমরা এই ইকুয়েশনটা এমপ্লয় করলাম, মানে Bose-Einstein ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে এমপ্লয় করার চেষ্টা করছি এখানে। সো দেন উইল হ্যাভ হোয়াট? n nu delta nu, that will be equals to g nu delta nu by e to the power beta h nu minus 1. তাহলে আমরা সবটাকে নিউ এ কনভার্ট করতে পেরে গেছি, because we already have derived the g nu delta nu, স্টেট গুলোকে আমরা ডিফাইন করতে পেরেছি। তাহলে স্টেট গুলো ডিফাইন করতে পারে নাম্বার অফ পার্টিকেল যারা নিউ এন্ড নিউ প্লাস ডেল্টা নিউ ফ্রিকোয়েন্সি রিজিয়নে বিলং করবে, তাদের নাম্বারটা হয়ে যাবে। তাহলে আমি এখানে সাবস্টিটিউট করে দিলাম এই ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করলাম। সাবস্টিটিউট করার পর আলটিমেটলি এক্সপ্রেশনটা এসে দাঁড়ালো এটা thus energy in corresponding to frequency range nu and nu plus delta nu,
এটাকে আমরা এনার্জিতে কনভার্ট করব। সো এনার্জি মিন্স টোটাল এনার্জি যদি আমি পেতে চাই তাহলে নাম্বার অফ পার্টিকেল ইনটু এইচ নিউ, তাই না? যারা নিউ অ্যান্ড নিউ প্লাস ডেল্টা নিউ রিজিয়নের মধ্যে আছে তারা সবাই এইচ নিউ এনার্জি ক্যারি করছে। সো এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি তারা তাদের মধ্যে রয়েছে। তাহলে তারা কি করতে পারবে, তাদের দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম নাম্বার অফ পার্টিকেলস কে, দেন উইল হ্যাভ দ্য টোটাল এনার্জি। এই টোটাল এনার্জিটা তাহলে আমি কি পেলাম, আলটিমেটলি 8/v বাই c কিউব h নিউ কিউব ডেল্টা নিউ নিউ কিউব ডেল্টা নিউ e টু দি পাওয়ার বিটা h নিউ মাইনাস 1। তাহলে এখানে যে note that e nu delta nu, that is the energy, those are of the particles, those are belonging in the frequency range nu and nu plus delta nu, এরা কিন্তু বেসিক্যালি ফাংশন অফ ভলিউম। এখানে দেখো এই এক্সপ্রেশনে একটা v আছে, v is the volume of the cavity, remember। তাহলে ভলিউম অফ দ্য ক্যাভিটি এর সাইজটার উপর ডিপেন্ড করে এই এনার্জিটা কিন্তু চেঞ্জ হতে পারে। এই এনার্জিটা বেসিক্যালি এখানে ডিপেন্ড করে আছে ভি এর উপর। আদার পার্ট গুলো দেখো বেশিরভাগটাই কনস্ট্যান্ট, ফাই ইজ কনস্ট্যান্ট, এইচ ইজ কনস্ট্যান্ট, সি ইজ কনস্ট্যান্ট, রাইট? তাহলে এটা directly depending upon the cavity, means the volume of the cavity। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অর ক্রুশিয়াল পয়েন্ট আমরা ভাবতে পারি। মানে আমি ক্যাভিটিটাকে যত বড় নিব তাহলে আমার সেখানে রেডিয়েশনের ক্ষেত্রে আমার এনার্জিও অনেক বেশি বিলং করবে সেই ইনস্ট্যান্ট, রাইট? দাস এক্সপ্রেশন অফ এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি মিন্স টোটাল এনার্জি বাই ভলিউম। এই এনার্জি ডেনসিটিটা কিন্তু আসলে আমরা ভলিউমটাকে এখান থেকে সরিয়ে ফেলার জন্যই চেষ্টা করছি, কারণ এখানে আমার ক্যাভিটির ভলিউমটাকে যত আমি বড় ছোট করতে পারবো তার উপর অবশ্যই এনার্জিটা ডিপেন্ড করবে। কিন্তু আমি এনার্জি ডেনসিটি যদি ক্যালকুলেট করে নিই তাহলে আমি ইউনিট ভলিউমে কতটা পাচ্ছি তার আইডিয়াটা আমি পেয়ে যাচ্ছি, যেটা আমাদের আলটিমেট উদ্দেশ্য ছিল, যেটা আমরা এর আগেও করে এসেছি ব্ল্যাক বডি রেডিয়েশনের সময়। So u lambda delta lambda, u nu delta nu, that it equals to how much? E nu delta nu by v। v দিয়ে আমি শুধুমাত্র এই এক্সপ্রেশনটাকে ডিভাইড করলাম and you'll get this expression which is a mathematical statement of Planck's law। খেয়াল করে দেখো এটাই কিন্তু আসলে Planck's law এর স্টেটমেন্ট। Planck's law এ আমরা এই ডিস্ট্রিবিউশনটাই পেয়েছিলাম। এটাকে আমরা ল্যামডাতেও কনভার্ট করে নিতে পারি যদি আমরা ইউ ল্যামডা ডেল্টা ল্যামডাতে নিয়ে যেতে চাই। তাহলে আমরা কি করব, ল্যামডা ইজ ইকুয়ালস টু সি বাই নিউ, রাইট? তাহলে সি বাই নিউ হলে ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু আমরা বের করে নেব এবং সেটাগুলো সাবস্টিটিউট করলে আলটিমেটলি এক্সপ্রেশনটাকে আমি ল্যামডার টার্মে কনভার্ট করতে পারি, যেটা আমাদের আরো বেশি চেনা ইকুয়েশন হবে, যেটা অলরেডি আমরা ক্লাসে একবার ডিরাইভ করেছিলাম ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে দেখো আলটিমেটলি আমি প্ল্যাঙ্কের রেডিয়েশন ব্ল্যাক বডি রেডিয়েশন লটাকেও আমরা এই স্ট্যাটিস্টিক্স দিয়ে এস্টাবলিশ করতে পারলাম। মানে কি? মানে হচ্ছে গিয়ে তাহলে বোসনস বলে আমরা যে পার্টিকেল গুলোর কথা ভাবছি আসলে সেগুলোর অস্তিত্ব রয়েছে, সেটা শুধুমাত্র একটা স্ট্যাটিস্টিক্যাল ফিনোমেনা নয়, মানে তার কিছু রিয়েল এভিডেন্স আছে, রিয়েল এক্সিস্টেন্স আছে। যার জন্যই আমরা কি করতে পারছি, আমরা এই অ্যানালিসিস গুলো করতে পারছি, বা তাদের স্ট্যাটিস্টিক্যাল যে থটটা, সেই থটটাকে আমরা ইমপ্লাই করতে পারলাম একটা রিয়েল ফিনোমেনা বা রিয়েল এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে অ্যাসিস্ট করার জন্য বা ডেসক্রাইব করার জন্য, এটাও বলতে পারি। ওকে, নেক্সট আমরা যে জায়গাটায় আসবো, তাহলে আমার এখান থেকে বুঝতেই পারছো যে একটা প্রশ্ন আসতেই পারে এরকম যে বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফাংশনটা তুমি লিখে ফেলো, লেখার পর কি করবে, ইউজিং দিস ফাংশন মিন্স ডিস্ট্রিবিউশন ফাংশন or using this statistics, can you approve or can you derive Planck's law, মানে by using this idea or by using this statistics, right?
মানে বোস আইনস্টাইনের স্ট্যাটিস্টিক্সটাকে কাজে লাগিয়ে বা স্ট্যাটিস্টিক্যাল থটটাকে কাজে লাগিয়ে আমরা প্ল্যাঙ্কের ডেরিভেশনটাও করতে পারি, প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন। প্ল্যাঙ্কের এই ব্ল্যাক বডি রেডিয়েশনের ডেরিভেশনসটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেন্সেই যে এটা আমার এক্সপেরিমেন্টাল ডাটাগুলোকে বা এক্সপেরিমেন্টাল গ্রাফটাকে এটা কি করেছিল ফ্রুটফুলি, মানে একবারে ডেফিনেটলি বলা যাবে না, তো অনেকটাই সুন্দরভাবে ওটাকে এক্সপ্লেইন করেছিল। তাই হোক, নেক্সট আমরা আসি ফেরমি এনার্জি। আমরা এই পার্টটুকুই করবো আজকে, রাইট? তারপর আমি কিছু নিউমেরিক্যালস এখানে আছে দেওয়া, সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করে আজকের মতো শেষ করব। মানে খুব বেশিক্ষণ সময় আজকে নেব না, তবে আর দু একটা ক্লাস নিলে আশা করি আমি কভার করে ফেলতে পারবো। ওকে, ফেরমি এনার্জি। তাহলে ফেরমি এনার্জি আলটিমেটলি আমরা কি পেলাম? দ্য এনার্জি অফ এ ফেরমি ডিরেক্ট সিস্টেম at absolute zero Kelvin, right? That is the absolute zero. So absolute zero temperature energy of a system, right? সেটাকে আমরা বলতে পারি that energy is known as the Fermi energy. এবার এই ফেরমি এনার্জিটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ফেরমি এনার্জিটাকে আমি ক্যালকুলেট কিভাবে করতে পারি? না, আমরা দেখলাম যে ফেরমি এনার্জি মানে এমনই একটা এনার্জি স্টেট যেখানে গেলে সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এবার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকা মানে সেখানে যে পার্টিকেল গুলো রয়েছে বা তারা যে এনার্জি গুলোকে নিয়ে রয়েছে তার একটা ধারণা যদি আমি তৈরি করতে পারি বা তার একটা এক্সপ্রেশন যদি আমি তৈরি করতে পারি, তাহলে দ্যাট উইল বি দ্য আলটিমেট থিংস। মানে সেটাকেই আমরা বলবো গিয়ে ফেরমি এনার্জি অ্যাকচুয়ালি, রাইট? মানে সেটাই তো আমাদের উদ্দেশ্য প্রথম থেকেই, তাই না? যে আমার পার্টিকেল গুলোকে বা কোনো একটা সিস্টেমকে বুঝতে গেলে সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসা। ইকুইলিব্রিয়ামে এসেছে কিনা কি করে বুঝবো? না, আমাকে সিস্টেমগুলোর যে কনস্টিটিউয়েন্ট পার্ট গুলো রয়েছে বা এলিমেন্টারি পার্ট গুলো বা এলিমেন্ট গুলো রয়েছে বা পার্টিকেল গুলো রয়েছে, সেই পার্টিকেল গুলোকে আগে বুঝতে হবে এবং পার্টিকেল গুলো কোন এনার্জি স্টেটে আছে সেটাকে বুঝতে হবে। তারা কি সেম এনার্জি স্টেটে বিলং করছে? এবং সেই পার্টিকেল গুলো বুঝতে গিয়ে আমরা দেখলাম পার্টিকেল গুলোকে ডিস্টিংগুইশ কাউকে কাউকে করা যায় আর কাউকে কাউকে করা যায় না। তাহলে যাদের করা যায় না তাদেরকেই আমরা স্ট্যাটিস্টিক্সে নিয়ে আসলাম। নর্মালি যাদের ডিস্টিংগুইশ করা যায় না, ইনডিস্টিংগুইশেবল, তাদেরকেই আমরা স্ট্যাটিস্টিক্সে নিয়ে এসে আমি কি বোঝার চেষ্টা করলাম যে ওই পার্টিকেল গুলো কোন এনার্জি স্টেটে কিভাবে বিলং করছে, কজন রয়েছে। এই জায়গাটাই যখন আমি রিচ করতে পারবো, তার মানে আমি ভাবতে পারবো যে আমি ওর একটা ইকুইলিব্রিয়াম স্টেট সম্পর্কে ধারণা পাচ্ছি এবং সেটা পেতে গিয়েই আমাদের যেটা করতে হয়েছে আলটিমেটলি প্রবাবিলিটিতে যেতে হয়েছে এবং প্রবাবিলিটিটা ম্যাক্সিমাইজ করতে হয়েছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি যে কন্ডিশনে হয় সেই কন্ডিশনটাকে আমরা বললাম ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবার সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি এখন ভাবতে চাইছি যে আমার কোনো একটা ফেরমিয়ন্স যারা, তারা যখন 0 কেলভিন টেম্পারেচারে থাকবে তখন তারাও কিছু এনার্জি স্টেটে বিলং করে। সেই এনার্জিটা কম নয় কিন্তু প্রচুর, অনেক এনার্জি, সেটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। মানে একটা মেটাল তুমি প্লেট রয়েছে 0 কেলভিন টেম্পারেচারে, তুমি বলতে পারো না যে ওখানে যে ইলেকট্রন গুলো আছে তারা সিজড হয়ে আছে, একদমই না। সেই যে ইলেকট্রন গুলো রয়েছে তারাও কিন্তু এনার্জি স্টেটে বিলং করছে এবং সেই এনার্জিটা হিউজ, প্রচুর। কতটা একটু পরেই দেখতে পারবো। একটু পরে বলতে আমি এখনই দেখিয়ে দিতে পারি যে এই ফেরমি এনার্জি যদি আমরা ক্যালকুলেট করি, এই ফেরমি এনার্জিটা দেখো ভ্যারি করে কোথা থেকে, 1.58 ইলেকট্রোভোল্ট থেকে 14.3 ইলেকট্রোভোল্ট, which is not quite easy। মানে 1 ইলেকট্রোভোল্টকে তুমি যদি টেম্পারেচারে কনভার্ট করো, then you'll have কত টেম্পারেচার আইডিয়া আছে? 1000 কেলভিন টেম্পারেচার। ভাবা যায়? মানে 1000 নিয়ারলি আমি বলছি, ঠিক আছে, 1000 এরও বেশি। 1000 কেলভিন টেম্পারেচার, ওটাকে যদি তুমি ইয়ে দিয়ে মাইনাসও করো, মানে 273 কেলভিন, মানে 273 কেলভিন যদি ওখান থেকে মাইনাসও করো, তাহলেও সেই টেম্পারেচারটা কম নয়। বোঝা গেল? প্রায় 800, 900, 1000 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায় এত টেম্পারেচার? মানে যদি আমি টেম্পারেচারে কনভার্ট করি, মানে আমি রিয়েলাইজ করতে চাইছি এনার্জিটা আসলে কত, ফেরমি এনার্জিটা আসলে কত।
তোমরা বুঝতে পারছো কত এনার্জি থাকে, মানে একটা ইলেকট্রন যখন এমনি 0 কেলভিনে রয়েছে তখনই, তার মানে দ্যাট মিন্স 1.58 ইলেকট্রোভোল্ট টু 14.3 ইলেকট্রোভোল্ট, অনেক অনেক। দেখো এখানে দেওয়াই আছে মিনিমাম ফর সিজিয়ামের ফেরমি এনার্জি সব থেকে কম 1.58 ইলেকট্রোভোল্ট। এটার যদি টেম্পারেচার ইকুইভ্যালেন্ট করো তাহলে দ্যাট বি কোয়াইট লাইক 1 into 10 to the power 4 Kelvin, 1.84 into 10 to the power 4 Kelvin। এটা কিন্তু মজার বিষয় নয়, মানে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ম্যাক্সিমাম ফর বেরিলিয়াম, যদি আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে যাই তাহলে দ্যাট ইজ 14.3 ইলেকট্রোভোল্ট and tends to 16.6 into 10 to the power 4 Kelvin, মানে হিউজ টেম্পারেচার। যদি আমরা ওই এনার্জিটাকে টেম্পারেচারে কনভার্ট করি তবে এই আইডিয়াটা পেতে পারি আর কি, মানে এইটা হতে পারে। এখন দেখা যাক এই ফেরমি এনার্জিটা আমরা ক্যালকুলেট করব কি করে। তাহলে আমি কি করলাম, আমরা এন নাম্বার অফ ফেরমিয়ন কনসিডার করে নিলাম যারা নাকি একটা ভি ভলিউমের মধ্যে আছে। এরা কিন্তু অবভিয়াসলি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করবে। তাহলে কি হতে পারে, তাহলে only one fermion can be accommodated in a given energy state, তাই না? তাহলে the density of quantum state of a particle, density of quantum state of a particle having momentum p and p2 p plus delta p, সেটা কি হবে? That means that will be obviously we already have calculated that one, 4 pi টা আসবে কোথায়, ওই sin theta d phi থেকে, and that into v by h cube p square delta p, যেটা আগেও পেয়েছিলাম একই রকম। এবার since an electron has two independent spin state, তার মানে এটাকে আমরা মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর হিসেবে যদি ভাবি তাহলে এর মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর হচ্ছে গিয়ে আসলে আলটিমেটলি twice s plus 1, s is half and that will be equals to 2। তার মানে এই মাল্টিপ্লিসিটি ফ্যাক্টরটা এখানে আসলো, তাহলে 2 দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করব আলটিমেট, তাহলে আমি স্টেট গুলোকে পাবো, তাই না? যেমন আগেরটাতে মানে যখন আমি বোসন নিয়ে কাজ করছিলাম তখন দেখেছিলাম বোসনস গুলো আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং ওয়েভ গুলো পোলারাইজেশন হয় সম্ভব, তাই পোলারাইজেশন টু টাইপের হতে পারে ওদের, টু ওয়েভ পোলারাইজেশন, তাহলে আমরা সেই জন্য ওখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। এখানেও সিমিলার একটা কেস পেলাম আমরা, যে এখানে স্পিন হাফ পার্টিকেল কিন্তু এদের একটা মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর রয়েছে 2, তাই এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাট উইল গিভ আস দ্য কোয়ান্টাম স্টেট, and that is equals to 8 pi v by h cube p square delta p, right? Hence the total number of particles is given by, তাহলে number of particle কি হবে এখানে, obviously 8 pi v by h cube into p square delta p into f of fd, because you know gp into delta p by into f of fd, তাই না? সেটা আমি মাল্টিপ্লাই করে সাবস্টিটিউট করে দিলাম। সো ইউ নো f of fd, that means the Fermi-Dirac distribution function, এটার আবার ডিপেন্ড করে আছে দুটো কেসের উপর। একটা হচ্ছে গিয়ে যখন ফেরমি এনার্জি থেকে এটা লেস হবে এনার্জিটা, আর এনার্জিটা যখন গ্রেটার দেন মিউ হবে। তাহলে একটাতে আমরা জানি যে একটা 0 একটা 1 পেতে পারি ম্যাক্সিমাম। So we denote the highest momentum at t equals to 0 corresponding to e equals to mu by pf। তাহলে আমি হাইয়েস্ট মোমেন্টাম যেটা পসিবল সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে টি কেলভিন টেম্পারেচারে রয়েছি, অর্থাৎ আমি একদম গ্রাউন্ড স্টেটেই আছি ভাবা যায় 0 কেলভিনে। সেই অবস্থায় আমি কি করলাম না, যে আমরা যে এনার্জিটা পাবো সেই এনার্জিটা আসলে ফেরমি এনার্জি, আর তার করেসপন্ডিং যে মোমেন্টামটা পাচ্ছি দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল মোমেন্টাম এন্ড দ্যাট ইজ দ্য পিএফ। এইভাবে আমি ইন্ডিকেট করলাম এটাকে, কারণ আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে, খেয়াল করো এটাকে ইন্টিগ্রেট করতে গেলে at 0 কেলভিনে আমি ধরেই নিলাম যে f of fd টা 1, তাহলে আমার কাছে পড়ে আছে p স্কয়ার dv। এই p স্কয়ার dv টাকে আমাকে একটা সার্টেন রেঞ্জের মধ্যে, লিমিটের মধ্যে এটাকে আমাকে রিজলভ করতে হবে, আর সেই লিমিটটা হবে 0 to pf, because pf is the maximum possible momentum corresponds to Fermi energy। তাহলে সেই ওয়াইজ আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি we'll have n is equals to 8 pi v by h cube into pf cube by 3। বেশ, এটা পেলাম n টা। Now we thus obtain the expression of Fermi momentum। তাহলে এখান থেকে আমি Fermi momentumটা ক্যালকুলেট করে নিতে পারবো। আমি উল্টো পথে যাচ্ছি, কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে Fermi এনার্জি। তাহলে আমি কিভাবে পাবো, আমি নাম্বার অফ পার্টিকেল বের করে নিলাম যারা একটা সার্টেন এনার্জি স্টেটে আছে। কোন এনার্জি স্টেট, 0 to ef এর মধ্যে আছে, তার মানে তাদের হাইয়েস্ট পসিবল মোমেন্টামটা হবে 0 to pf এর মধ্যেই থাকবে।
এবং সেখান থেকে আমি পিএফ টাকে ইন্টিগ্রেট করে বের করে নিলাম in terms of n and v. N is the number of particle or number of fermions, and v is the volume that we have considered already, right? So pf is equals to 3n by 8 pi v whole to the power 1/3 into h. এই ধরনের একটা এক্সপ্রেশন আমি পেলাম। once we get the pf, we know energy is equals to p square by 2m, তাহলে সেখানে সাবস্টিটিউট করে দিলাম, and after substitution and estimation calculation or simplification, we'll have what pf is equals to h square by 8m 3n by pi v whole to the power 2/3. এখানে m টা কি? m is the mass of electron, কারণ these are the fermions and fermions are electrons. আমরা electrons নিয়ে এখানে কাজ করছি, সো এটা মাস হলে ইলেকট্রন হবে। যদি আমি ইলেকট্রন না নিয়ে প্রোটন নিই তাহলেও হবে, সেখানে মাস অফ প্রোটন ইনক্লুডেড হবে, তাই না? Now we define Fermi temperature. তাহলে Fermi temperature-টাকে আমরা ডিফাইন করব কিভাবে? না, Fermi energy by kV. Of course, you know, EF is equals to kVT. সেখান থেকে আমি TF টা পেয়ে যাব। Fermi temperature আমরা এখান থেকে এস্টিমেট করে নিতে পারি। এখানে একটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জিরো পয়েন্ট এনার্জি। এটা একটা শর্ট কোশ্চেনে আসে অনেক সময়, হোয়াট ডু ইউ মিন বাই জিরো পয়েন্ট এনার্জি? তাহলে জিরো পয়েন্ট এনার্জিটা আসলে কি? না, when a fermion system is in ground state, তার মানে all the energy state below the Fermi energy are occupied, whereas all the states above Fermi energy are empty. মানে Fermi energy নিচে থাকা এনার্জি স্টেট গুলো যখন ফিল আপ থাকে, ফিল্ড হয়, কিন্তু Fermi এনার্জির উপরে থাকা কোনো এনার্জি স্টেটে কোনো পার্টিকেলস এখানে থাকবে না, সেটাকে আমরা বলছি জিরো পয়েন্ট এনার্জি। Fermi energy, in such case, the zero point energy of a fermion system is obtained by using this relation. কিভাবে? না, n into e. E is equals to p square by 2m. Of course, n টাকে আমরা ক্যালকুলেট করে নিয়েছি, আগেও দেখলাম। এই ক্ষেত্রে আমার লিমিটটা হবে গিয়ে 0 to pf0, of course. So ultimately, pf is what? Fermi momentum. So E0 is equals to 8 pi v by hq into pf to the power 5 by 10m. এই ক্যালকুলেশনটা করে আমরা এই পার্টটুকু পেলাম, আর কিছু নেই এখানে। আলটিমেটলি E0 এর একটা এক্সপ্রেশন পেলাম, এটাকে আমরা কি করলাম? আমরা EF এর টার্মে কনভার্ট করার চেষ্টা করলাম। E0 is the zero point energy and EF is the Fermi energy. Fermi energy is highest possible energy and E0 is the zero point energy. That means it may be within what? Within 0 to Fermi energy state, যেখানে খুশি হতে পারে। So that is equals to ultimately পেলাম যেটা 3/5 n into EF. N is the number of electrons or number of fermions, those are within the Fermi energy, right? তাহলে 0 point energy is nothing but that is correlated with EF, and that is equals to 3/5 n into EF. বেশ, এবার তাহলে এভারেজ এনার্জি হবে কোনটা? at absolute zero, মানে অ্যাবসলিউট জিরোতে আমি এবার দেখতে চাইছি এভারেজ এনার্জি তাহলে কত। অনেকের ধারণা হতে পারে যে at absolute জিরোতে আমি বললাম যে কি না, at absolute zero, that means 0 কেলভিনে ইলেকট্রন গুলো কোথায় থাকতে পারে? 0 থেকে ফেরমি এনার্জি স্টেটের মাঝখানে যেখানে খুশি থাকতে পারে। এটার মানে এই নয় যে এনার্জি স্টেট, ফেরমি এনার্জি স্টেটেই সবাই থাকবে, তবে ম্যাক্সিমাম অ্যাকুমুলেশন যেটা হয়ে থাকে সেটা কিন্তু ওই জিরো মানে ফেরমি এনার্জির কাছাকাছি। এখন এই জিরো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমি দেখতে চাইছি যে আমার এভারেজ এনার্জিটা কত। সেটা কি আসলে ফেরমি এনার্জির সাথে ইকুয়াল? না, নেভার। সেটা কখনোই ফেরমি এনার্জি নয়, এক্স্যাক্টলি ফেরমি এনার্জির সাথে ইকুয়াল হবে না, কারণ সবাই তো ফেরমি এনার্জি স্টেটে থাকবে না। ফেরমি এনার্জি স্টেট আমরা বলছি ওটাকে, আমরা কোনটাকে ইন্ডিকেট করছি? হাইয়েস্ট পসিবল এনার্জিটাকে, বোঝা গেল, at 0 কেলভিন। তাহলে epsilon, that means average energy, that will be equals to related with Fermi energy by 3/5 EF. তার মানে আমরা এভারেজ এনার্জি একটা বের করতেই পারি, মানে যদি আমার ফেরমি এনার্জি জানা থাকে
তাহলে আমি বুঝতেই পারছি মোটামুটি 3/5 এই পোর্শনে আমরা ড্র করতেই পারবো অ্যাভারেজ এনার্জিটাকে, মানে আমি ধরেই নিতে পারবো যে অ্যাভারেজ নাম্বার অফ পার্টিকলস আর অকুপাইং দ্যাট ভেরি এনার্জি। কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকলস দোজ আর অকুপাইং দ্য এনার্জি, দ্যাট ইজ দ্য হোয়াট ফেরমি এনার্জি। মানে তোমরা এর আগে পড়েছিলে না মোস্ট প্রবাবল ভেলোসিটি আর হচ্ছে গিয়ে অ্যাভারেজ ভেলোসিটি, এগুলো পড়েছিলে না? ঠিক সিমিলার, মানে ওটা তো আমরা পড়েছিলাম কিসে, বোলজম্যান স্ট্যাটিস্টিক্সে, তাই না? বোলজম্যান স্ট্যাটিস্টিক্সে পড়ার সময় তোমরা ওটা দেখেছিলে যে সেই ম্যাক্সওয়েলস বোলজম্যান স্ট্যাটিস্টিক্সে যে আমরা কিছু পার্টিকেলকে, মানে কাইনেটিক পার্টিকেলকে আমরা তাদের পেতে পারি, তাদের মোস্ট প্রবাবল ভেলোসিটি পাই আর অ্যাভারেজ ভেলোসিটি পাই। মোস্ট প্রবাবল ভেলোসিটির মধ্যে এটাকেও আমরা ভাবতে পারি যে মোস্টলি মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস those are occupying this energy state, that is the near to Fermi energy, or that is the Fermi energy state. And average energy means average number of particles, those are belonging in this region, in this energy state region. This energy corresponds to several thousand Kelvin. এটাও কম নয়। জিরো এনার্জিটাও ভাবতে পারছো, এটাও corresponds to 1000 Kelvin। মানে ওর কোরেসপন্ডিং তুমি টেম্পারেচার হিসেবে যদি ট্রিট করার চেষ্টা করো এই এনার্জিটাকে, তাহলে ইউ উইল গেট 1000 কেলভিন। দিস শোজ দ্যাট আনলাইক আ ক্লাসিক্যাল পার্টিকেল, যেমন আমরা ক্লাসিক্যাল পার্টিকেল গুলোকে নিয়ে যখন ম্যাক্সওয়েলস বোলজম্যান ডিস্ট্রিবিউশন তোমরা করেছো, সেই সময় আ ফেরমিয়ন হ্যাজ অ্যাপ্রিশিয়েবল এনার্জি ইভেন অ্যাট অ্যাবসলিউট জিরো। ওদের কিন্তু অতটা এনার্জি ছিল না যে যতটা একটা ফেরমিয়ন গুলোর ক্ষেত্রে থাকে। ভাবা যায়? মানে ক্লাসিক্যাল পার্টিকেল গুলোকে আমরা কি করতাম, একটা গ্যাসকে একটা সার্টেন টেম্পারেচারে রাখলাম, ধরো আমি রুম টেম্পারেচারেই ধরো রেখেছি, রুম টেম্পারেচারে রেখে আমি কি করলাম না তার স্ট্যাটিস্টিক্স স্টাডি করলাম, মানে তারা কোথায় থাকতে পারে, কত তার ভেলোসিটি হতে পারে, কতগুলো পার্টিকেল অ্যাভারেজ ভেলোসিটি থাকতে পারে, কতগুলো পার্টিকেলের প্রবাবল ভেলোসিটি থাকতে পারে, এই সবগুলো আমরা স্টাডি করেছিলাম। তারা যে এনার্জি নিয়ে মুভ করতো কাইনেটিক এনার্জি, সেটা যদি তুমি ক্যালকুলেট করো, তার থেকে এখানের যে এনার্জিটা মানে ফেরমিয়ন এর ক্ষেত্রে যে এনার্জিটা, সেটা কিন্তু অ্যাট অ্যাবসলিউট জিরোতেও দ্যাট ইজ কোরেসপন্ডস টু several thousand Kelvin, which is really unbelievable, right? ওকে, এবার আমাদের কিছু নিউমেরিক্যালস আছে, রাইট? নিউমেরিক্যালস গুলো দেখবে তুমি বেশিরভাগই এই ফেরমি এনার্জি ক্যালকুলেট করতে দেয়। তো ফেরমি এনার্জি ক্যালকুলেট করতে দেওয়ার জন্য আমাকে এই এক্সপ্রেশনটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। দিস এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার এন ভি এগুলো বলে দেওয়া থাকবে, আদারওয়াইজ অন্য ভাবে বলা থাকবে, যেগুলোকে তোমাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে, সর্ট আউট করতে হবে। সর্ট আউট করে নিয়ে সাবস্টিটিউট করলেই তুমি ফেরমি এনার্জি পেয়ে যাবে। আমার এখানে কিছু নিউমেরিক্যালস দেওয়া আছে শেষের দিকে, মোস্টলি এই তো দেখো এখানেই দিয়েছে। ক্যালকুলেট ফেরমি এনার্জি at 0 Kelvin, obviously at 0 Kelvin, of metallic silver containing 1 free electron per atom. বোঝা গেল? একটা মানে মেটাল সিলভার নিয়েছি আমি, মেটালিক সিলভার, যেখানে ধরে নিচ্ছি 1 ফ্রি ইলেকট্রন আছে পার অ্যাটম। obviously তাই থাকে। the density and atomic weight of silver is given. ডেনসিটি দেওয়া আছে, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে। কি করব আমরা আলটিমেট? আমার কাজ হচ্ছে কি ফেরমি এনার্জি বের করতে গেলে n বাই v টা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে n বাই v, n is the number of what particle, মানে আর v is the volume। তাহলে ভেবে দেখো যে আমরা যদি 108 এটা ছিল কি ওর অ্যাটমিক ওয়েট, তাই না? মানে এত গ্রাম পার মোল, বেসিক্যালি 108 represent what gram per mole. তাহলে 1 mole means 1 mole corresponds to 6.02 into 10 to the power 23 number of atoms, right? তাহলে এই n by v এর আমি একটা কোরিলেশন এখানে পেয়ে গেলাম। কিন্তু আমার এখানে আছে কি atomic weight of silver, the density is given 10.5 gram per cc। তাহলে এই ডেনসিটিটাকে আমাকে এখানে ইনক্লুড করতে হবে, বিকজ উইল গেট হিয়ার দ্য ভলিউম, দিস ইজ দ্য মাস পার মোল
and this is the what? This is mass, this is the density. So density by mass will get what? 1 by v, that is the volume. এইভাবে আমরা ultimately calculationটা করে ফেললাম. Once we get the m by v, just substitute here, you know the value of h, and m is the mass of electron, obviously, because here containing one free electron, there is the free electrons, so mass of electron you should incorporate here, and thereafter calculate this, will get in joule, or you may convert it in electrovolt also. This is not quite smaller, that is 5.5 electrovolt. এটাও কম নয় কিন্তু, মানে সিলভারের ফেরমি এনার্জি আমরা পেয়ে গেলাম 5.5 ইলেকট্রন। ওকে, এইভাবে কয়েকটা নিউমেরিক্যালস আরো করে দেওয়া আছে, তোমরা এই নিউমেরিক্যালস গুলো একটুখানি নিজের হাতে কষে দেখবে, এই কারণেই বলছি, না হলে কিন্তু তুমি ঠিক রিয়ালাইজ করতে পারবে না, রাইট? এবার বলো কারো কিছু প্রশ্ন আছে কিনা, মানে না হলে আমি এখানেই শেষ করব আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা আশা করি শনিবারে যদি পারি একটা ক্লাস নিতে, স্যাটারডে দেখা যাক, আর না হলে আর দুটো ক্লাস নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। দুটোর মধ্যে একটাতে আমাকে আবার ক্লাস টেস্টও নিতে হবে। সো আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদের ইয়েতে পাঠিয়ে দিই, সব থেকে ভালো, তাই না? কি বলো তোমরা? তোমাদের এখানে তো মাস নাম্বার অফ পার্টিসিপেন্ট নেই, মানে স্টুডেন্টরা সবাই তো নেই, তাহলে তোমরাই বা ডিসিশন নেবে কি করে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলছি শোনো, তাহলে আমি এক কাজ করি, মানে ক্লাস টেস্ট ওইভাবে না নিয়ে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, তোমরা সেটা কমপ্লিট করে আমাকে হার্ড কপি সাবমিট করো, সেটা ঠিক হবে? ওকে স্যার। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সেখানে 3-4খানা নিউমেরিক্যাল থাকবে আর 2-1খানা হয়তো কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? সেগুলো সলভ করলে আলটিমেটলি তোমার লাভই হবে হয়তো, সেই জন্যই বলছি। তাহলে আমি ওই অ্যাসাইনমেন্ট একটা পাঠিয়ে দিচ্ছি, আমি ওটার সফট কপি পাঠিয়ে দেবো একে, ওকে স্যার। কাবেরিকা দিয়ে পাঠিয়ে দিচ্ছি, কাবেরির কাছে, ঠিক আছে? ওকে, ও বাকিদের ডিস্ট্রিবিউট করে দেবে ওটা, তোমরা ওটা সলভ করে মোটামুটি নেক্সট উইকে হোক বা হ্যাঁ নেক্সট উইকেই পারলে আমাকে দিয়ে দিও আর কি, নেক্সট উইকের শেষে, ফ্রাইডে, ঠিক আছে? আমি এটা দিয়ে দেবো তোমাদের অ্যাসাইনমেন্টটা, ওটাই নিয়ে নেওয়া ভালো হবে, কারণ এই মুহূর্তে আবার টেস্ট কবে নেব কিনা জানি না। ঠিক আছে, চলো, আবার লাঞ্চের টাইমও হয়ে গেছে সবার। আর কারো কোনো প্রশ্ন নেই তো? থাকলে পরেও জিজ্ঞেস করতে পারো, ফোন করেও আমাকে জিজ্ঞেস করতে পারো, নো ইস্যু। ঠিক আছে, আমি শেষ করি মিটিং। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সাবধানে থেকো সবাই, হ্যাঁ? প্রচন্ড গরম, বাইরে বেরোবে না, প্রচুর জল খাবে। ওকে।